একজন সাধারণ কনস্ট্রাকশন ওয়ার্কার যে ডাকাতি করেছে এমন জায়গা থেকে যেখানে নিজের পুলিশ আছে, নিজের জেল আছে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, ডাকাতি শেষ করে সে আবার জেলেই ফিরে গেছে। আমি কথা দিতে পারি আপনার জীবনে দেখা হাইস্ট মুভিগুলোর মধ্যে এটি সেরা একটি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক 2017 সালে মুক্তি পাওয়া লোগান লাকি নামের মুভির এক্সপ্লানেশন। মুভির শুরুতেই আমরা জিমি লোগান নামের একজন কনস্ট্রাকশন ওয়ার্কারকে দেখি। জিমি ক্যালিফোর্নিয়ার একটি রোডের নিচে আন্ডারগ্রাউন্ড টানেলে একজন ওয়ার্কার হিসেবে কাজ করছিল। হঠাৎ কাজের মাঝপথে তার ডাক পড়ে ম্যানেজারের রুমে। ম্যানেজার তাকে জানায় যে সে আর এখানে কাজ করতে পারবে না, তাকে সরাসরি চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে। কারণ কেউ একজন কিছুদিন আগে তাকে কাজের মাঝখানে খোঁড়াতে দেখেছিল। কোম্পানির কর্মকর্তার কাছে এটি একটি সেফটি ইস্যু। জিমির জন্ম থেকেই এই সমস্যা ছিল, কিন্তু সে তা সিভিতে উল্লেখ করেনি। কোম্পানির ইন্স্যুরেন্স পলিসির জন্য সমস্যা হতে পারত, তাই তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। ম্যানেজারও তাকে এই মুহূর্তেই চাকরি ছেড়ে দিতে বলে। চাকরি হারিয়ে জিমি ভীষণ হতাশ হয়ে পড়ে। এরপর সে তার বোন ম্যালির কাছে যায়, কারণ আজ তার মেয়ের স্যান্ডির গানের রিহার্সাল আছে। সে ম্যালিকে তাকে ড্রাইভ করে নিয়ে যেতে বলে, কিন্তু ম্যালি জানায় স্যান্ডির রিহার্সাল ইতিমধ্যেই গতকাল হয়ে গেছে এবং গতকালই সে নিজে তাকে সেখানে নিয়ে গিয়েছিল। অর্থাৎ জিমি আসলে রিহার্সালের তারিখ পুরো ভুলে গিয়েছিল। জিমি তখন সরাসরি তার মেয়ের স্যান্ডির কাছে যায়। আমরা দেখি স্যান্ডি এখন তার মা ববি এবং সৎ বাবা মডির সঙ্গে থাকে। কয়েক বছর আগে জিমি আর ববি ডিভোর্স হয়ে গিয়েছিল। এরপর স্যান্ডি তার মার সঙ্গে থাকে। জিমি প্রায়ই তার মেয়েকে দেখতে আসে, কিন্তু এবার ববি তার উপর কিছুটা রেগেছিল। স্যান্ডিকে মালি ড্রাইভ করে নিয়ে যাওয়ায় ববির পছন্দ হয়নি। তবে তাদের এই তর্কের মধ্যে স্যান্ডি এসে পড়লে তর্ক থেমে যায়। এরপর স্যান্ডির সৎ বাবা মডি এসে তাকে মুভি দেখতে নিয়ে যাওয়ার কথা বলে। এরপর হতাশ হয়ে সে একটি বারে ড্রিঙ্ক করতে যায়। এই বারের বারটেন্ডার ছিল তারই আপন ভাই ক্লাইড। ক্লাইড আগে ইউএস মিলিটারি এজেন্সির একজন সৈনিক ছিল। বারে উপস্থিত কিছু লোক তাদের শারীরিক সমস্যা নিয়ে মজা করতে শুরু করে। তাদের মধ্যেই ম্যাক্স নামে একজন ছিল, যে আমেরিকার বিখ্যাত রেসিং সিরিজ নাসকারের একটি টিমের মালিক। সে তার লোকজনকে নিয়ে ক্লাইডকে নিয়ে ঠাট্টা তামাশা করতে থাকে। জিমি তার ভাইয়ের অপমান সহ্য করতে না পেরে তাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। এদিকে ক্লাইড বারের বাইরে গিয়ে ম্যাক্সের গাড়ির দিকে একটি অ্যালকোহলের বোতল ছুঁড়ে মারে এবং পরে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। নিজের শখের গাড়ি জ্বলতে দেখে ম্যাক্স দ্রুত বাইরে এসে ভিডিও করতে শুরু করে, যাতে ক্লাইডের বিরুদ্ধে মামলা করতে পারে। কিন্তু জিমি তখন বাইরে এসে সবার ফোন কেড়ে নিয়ে সে আগুনেই ফেলে দেয়। এরপর দুই ভাই জিমির বাসায় চলে আসে। সেখানে ক্লাইড জানতে পারে যে জিমি বেশ কিছুদিন ধরে একটি ডাকাতির প্ল্যান করছে। সে বিষয়টা জানতে চাইলে জিমি তাকে সব খুলে বলে। জিমি জানায় সে কিছুদিন আগে শার্লট মোটর স্পিডওয়ের নিচে কনস্ট্রাকশনের কাজ করছিল। এই রেসিং ট্র্যাকে নাসকার সহ আরো অনেক নামকরা রেসিং সিরিজের রেস হয়। কাজ করার সময় জিমি জানতে পারে এখানকার সব টাকা কিছু বিশেষ পাইপের মাধ্যমে নিরাপদে সরিয়ে রাখা হয়। এই পাইপগুলো রেসিং ট্র্যাকের নিচে টানেলের ভেতর দিয়ে গেছে। আর এই পাইপগুলো দেখেই জিমির মাথায় হাইয়েস্টের আইডিয়াটা আসে। ক্লাইড পুরো প্ল্যান শুনে রাজি হয়ে যায়, কারণ তাদের দুজনেরই আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তারা জো ব্যাংক নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করতে যায়, যিনি তখন জেলের ভিতরে ছিলেন। জো ইতিমধ্যে একটা চুরির মামলায় জেল খাটছিল, কারণ তার চেয়ে বড় ভোল্ট এক্সপার্ট আর এই শহরে নেই। কিন্তু জেলের ভেতর থেকে সে কিভাবে হাইস্টে সাহায্য করবে, কারণ তার জেল খাটার আরো 5 মাস বাকি। ভল্ট খোলার জন্য তাকে জেল থেকে বেরিয়ে হাইস্ট শেষে আবারও সবার অগোচরে ফিরে আসতে হবে। তখন জিমি জানায় এই অসম্ভব কাজটা করার জন্য তার কাছে একটা প্ল্যান রয়েছে। আর জো তখনই তাদের কথায় রাজি হয়, কিন্তু শর্ত রাখে যে এই হাইস্টে তারা দুই ভাইকেও নিতে হবে। তাই জিমি আর ক্লাইড তাদের ভাইদের সঙ্গে দেখা করতে যায়। তাদের নাম স্যাম এবং ফিশ। ফিশ ছিলেন বড় মাপের কম্পিউটার এক্সপার্ট, ফলে সে টিমের একজন গুরুত্বপূর্ণ সদস্য হবে। প্রথমে স্যাম ও ফিশ বলে যে তারা অনেক আগে চুরি চামারি ছেড়ে দিয়েছে, কিন্তু যেহেতু তাদের ভাই জিমিকে এখানে পাঠিয়েছে, তাই অবশেষে তারা রাজি হয়ে যায়। এরপর তারা জেলের ভেতরে ঢুকে জোয়ের সঙ্গে দেখা করে। তখন জো তাদের গেম বেহার নামের একজনের কাছ থেকে একটি ব্যাগ নিতে বলে। তারা ঠিক মতো ওই ব্যক্তির সঙ্গে দেখা করে ব্যাগটি নিয়ে নেয়। এদিকে জিমির ভাই ক্লাইড হঠাৎ ইচ্ছে করে একটা দোকানের ভিতরে তার গাড়ি ঢুকিয়ে দেয়, কারণ তাদের প্ল্যান অনুযায়ী জেলের ভিতরে জোয়ের সঙ্গে মিট আপ করতে হবে। পুলিশ এই ঘটনায় ক্লাইডকে অ্যারেস্ট করে এবং আদালতে নিয়ে যায়। যেহেতু ক্লাইড সাবেক ইউএস সোলজার, বিচারক তাকে 90 দিনের সাজা দেন। এরপর তাকে ঠিক সেই জেলেই পাঠানো হয় যেখানে জো আগে থেকেই ছিল। মানে পুরো প্ল্যান তারা খুব নিখুঁতভাবে সাজিয়ে রেখেছিল। জেলে ঢোকার পর ক্লাইড এবং জো একসাথে মিলে হাইস্টের প্ল্যান শুরু করে। অন্যদিকে ম্যালি জেলখানার সাপ্লাই মেইনটেনেন্স ভ্যানটি ফলো করে কিছু মাপজোক সেরে নেয়। এতদিনে সেও এই প্ল্যানে যুক্ত হয়ে যায়।
এদিকে জিমিও তার বন্ধুর সঙ্গে দেখা করে তারা একটা ট্রাক ভাড়া করে। সেখান থেকে তারা পুরনো এক ক্লাসমেট সিলভিয়ার সঙ্গে দেখা করে। সিলভিয়া জিমির শরীরের ক্ষত দেখে তাকে একটি ভ্যানে নিয়ে আসে। সে মূলত কিছু ডোনেশনের সাহায্যে একটি ছোট ভ্রাম্যমাণ হসপিটাল চালায়, যেখানে অসহায় বা গরিবরা বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। ভ্যানে একটি ছোটখাটো হসপিটাল সেট আপ রয়েছে। জিমি শরীরের ক্ষত দেখে সিলভিয়া তাকে ফ্রিতে চিকিৎসা করে। এদিকে জিমিও সিলভিয়ার উপর কিছুটা দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ সে এখানে সিলভিয়ার উপর ক্র্যাশ খেয়ে বসে। ট্রিটমেন্ট শেষে জিমি তার কাছ থেকে বিদায় নেয়। এদিকে মেলি কিছু তেলাপোকা ধরে এনে সেগুলোকে রং করতে থাকে। এই অদ্ভুত কাজটার পিছনে একটি জিনিয়াস আইডিয়ার কারণ আছে, যা পরে আমরা জানতে পারবো। এদিকে জিমির সাথে হঠাৎ তার সাবেক ম্যানেজারের দেখা হয়। ম্যানেজার দুঃখ প্রকাশ করে জানায় যে তাকে আগের চাকরি থেকে বের করতে হয়েছে। সে আরও বলে তাদের কনস্ট্রাকশন কাজ নির্ধারিত সময়ের অনেক আগে শেষ হচ্ছে, তাই তারা খুব দ্রুত এই জায়গা থেকে মুভ করতে চলেছে। এই খবর শুনে জিমি ভীষণ ঘাবড়ে যায়, কারণ কাজ বন্ধ হয়ে গেলে ওয়ার্কারের ছদ্মবেশে এই হাইস্ট করা সম্ভব হবে না। তাই সে সবাইকে জানায় যে হাইস্ট এক সপ্তাহ আগে করতে হবে। মেলে একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ এক সপ্তাহ আগে হাইস্ট করা মানে হবে যে তাদের কাজ হবে একটি বড় রেসের দিনে, যেখানে ট্র্যাকে প্রচুর দর্শক ও নিরাপত্তা থাকবে। তবে জিমি খুব বেশি মাথা ঘামাচ্ছে না। সে জানায় সবকিছুই তার কাছে খুব একটা ম্যাটার করে না। ফলে পরিকল্পনা অনুযায়ী মেলি সেই ভল্টের একজন কর্মীকে একটি কেক উপহার দেয়। কর্মীর সেই দিনে জন্মদিন ছিল। মেলি নিজের পরিচয় না দিয়ে কেক পাঠায়, আর ক্লিমাও কেকটি কারো থেকে সারপ্রাইজ এসেছে মনে করে সবাইকে খাওয়ায়। তবে এই সময় খবর আসে যে কেউ একজন তার গাড়ি ধাক্কা দিয়ে চলে গেছে। ফলে কেস করা থেকে শুরু করে গাড়ি ঠিক করতে গিয়ে তার কিছুটা সময় ব্যয় করতে হয়। শেষ পর্যন্ত যখন সে ভল্টে ফিরে আসে, তখন দেখেন 5:30 বেজে গেছে। ভল্টের নিয়ম অনুযায়ী ঠিক এই সময় ভল্টের দরজা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায়। এদিকে রাতের বেলায় জিমি তার সঙ্গীদের নিয়ে কনস্ট্রাকশন ওয়ার্কারের ছদ্মবেশে টানেলে ঢুকে পড়ে। সে রং করা তেলাপোকাগুলোকে টানেলে বিভিন্ন পাইপের মুখে রেখে দেয়। পরের দিন সকালে ভল্টে কাজ করতে এসে ক্লিমা দেখে যে তার কেকের উপরে তেলাপোকা ছড়িয়ে আছে। তাই এবার কিছু লোককে ডেকে ভল্টটা পরিষ্কার করার জন্য বলে, আর এই লোকগুলো ছিল স্যাম আর ফিশ। তারা ফোন করে জিমিকে জানায় কোন রঙের তেলাপোকা কেকের উপর ছিল। এই তথ্যের মাধ্যমে জিমি বুঝতে পারে কোন পাইপগুলো সরাসরি ভল্টের সঙ্গে কানেক্টেড। একই সময় জেলের ভিতরে ক্লাইডা আর জো এমন কিছু দেখে যে তাদের মাথা ঘুরে যায়। প্রথমে জো জেলের ওয়ার্ডেনের সামনে বমি করে দেয়, ফলে তাকে অসুস্থ ভেবে নার্সের কাছে নিয়ে যাওয়া হয়। ট্রিটমেন্ট চলাকালীন সে বাথরুমে যেতে চায়, কিন্তু নার্স তাকে বেডে শুয়ে থাকতে বলে। ঠিক তখন একজন ছদ্মবেশী ওয়ার্কার ফ্লোর মুছতে আসে এবং বলে সে জোকে বাথরুমে নিয়ে যেতে পারবে। নার্সও তাকে জেলের কর্মী ভেবে অনুমতি দেয়। এরপর তারা একসাথে বাথরুমে ঢুকে এক্সপার্ট স্টাইলে ভেতরের দরজা খুলতে থাকে। এভাবে সবগুলো দরজা খুলে তারা জেলের বাইরে বেরিয়ে আসে। তারপর তারা জেলের স্টোর রুম থেকে তারা একটি কাঠের বক্স বের করে, যা মেলের দেওয়া মাপ অনুযায়ী আগেই বানানো ছিল। তারা বক্সটিকে সেই জেলের প্রিজন ভ্যানের নিচে লাগিয়ে তার ভিতর ঢুকে পড়ে। ফলে কিছুক্ষণ পর ভ্যানটি তাদের নিয়ে চলে গেলে পুলিশ কোনোভাবেই তাদের ধরতে পারে না। এদিকে কিছুক্ষণ ড্রাইভ করার পর তেল নেওয়ার জন্য পাম্পে গাড়ি থামায় ড্রাইভার। ঠিক তখনই এই সুযোগে জিমি ও তার দল দ্রুত গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে উঠে পড়ে, যেখানে মেলি আগে থেকেই অপেক্ষা করছিল। সে এই গাড়ি চুরি করে এনেছে মুড্ডির কাছ থেকে। মেলি তাদের দ্রুত ড্রাইভ করে নিয়ে যায়, আর এখানেও তারা একটা চালাকি করে বসে। পথে তারা পুলিশের একটি চেকপোস্টের সামনে আসে। তারা ফেক কমপ্লেইন দেয়, ফলে পুলিশ যখন ব্যস্ত হয়ে পড়ে তারা দ্রুত চেকপোস্ট পার হয়। এইদিকে জেলের ভিতরও আগ থেকে তাদের লোকগুলো কিছু ভাড়া করে রেখেছিল। সেই লোকগুলো তাদের ব্যাগ অনুসারে জেলের মধ্যে গন্ডগোল শুরু করে। ফলে কয়েদিদের মধ্যে শুরু হয় প্রচণ্ড মারামারি। ওয়ার্ডেন এসে তখন রেড অ্যালার্ট জারি করে, আর তখন জেলের সমস্ত কর্মী মারামারি থামানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এদিকে ফিশ ও স্যাম শহরের একটি সার্ভারকে এক্সপ্লোজিভ দিয়ে ধ্বংস করে দেয়। ফলে দর্শকরা যে রেস দেখতে এসেছে তাদের কার্ড কাজ করে না এবং সবাই ক্যাশ দিয়ে পেমেন্ট করতে বাধ্য হয়। এর ফলে ভল্টে আরও বেশি ক্যাশ জমা হয়। মানে ঠিক কী লেভেলের জিনিয়াস এরা, চিন্তা করুন। শিডিউল অনুযায়ী সবকিছু ঠিক সময় রেস শুরু হয়। এদিকে এবার আমরা দেখতে পাই যে রেসিংয়ের টাকা রাখার এই ভল্টটা ঠিক কিভাবে কাজ করে। মূলত ক্যাশ কাউন্টার থেকে একজনের বিশেষ জারে করে টাকাগুলো পাইপের মধ্যে দিয়ে ভল্টে পাঠানো হয়। এভাবে সব টাকাগুলো ক্যাশ কাউন্টারের সাথে অনেকগুলো পাইপের মাধ্যমে ভল্টটিতে সংযুক্ত রয়েছে।
এই পাইপের মধ্যে টাকা ভর্তি জারটা ভল্টের মুখে এসে আপনা আপনি খুলে যায়। তারপর সেই টাকাগুলো ভল্টে জমা হলে 4টা পাইপের মাধ্যমে আবারও কাউন্টারে ফিরে আসে। জো আর ক্লাইড তাদের শপিং শেষে জিমের সাথে দেখা করে। তারপর তারা 3জন মিলে একটা পাইপ দিয়ে ময়লা ভর্তি একটা ডাস্টবিনে এসে পড়ে। এরপর তারা টানেলের দরজা খুলে সে পাইপগুলোকে দেখতে পায়। জিমি আগে থেকেই এই রুমের পাসওয়ার্ড জানতো, আর সেও অনেকদিন ধরে এখানে কাজ করেছে। এরপর সে জোর হাতে ব্লিচ আর গামিং বিয়ার দেখে বেশ অবাক হয়। তবে জো জানায় এগুলোই হলো তার এক্সপ্লোসিভ, কারণ ব্লিচ আর গামিং বিয়ার এবং লবণের মিশ্রণে তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড, আর এই কেমিক্যাল দিয়েই তৈরি হয় দুনিয়ার সব বোম। মানে এখানে সে সায়েন্সকে কাজে লাগিয়ে এক্সপ্লোসিভ তৈরি করতে যাচ্ছে। এর জন্য প্রথমে জো তার কেমিক্যালগুলোকে একটা জারে মিশিয়ে দেয়। তারপর সে একটা পাইপ কেটে নিয়ে জারটিকে তার ভিতরে ঝুঁকিয়ে দেয়, আর ঠিক কয়েক সেকেন্ড পরেই পাইপের ভিতরে একটা বিস্ফোরণ ঘটে। ফলে এবার এই পাইপের মুখটা স্থায়ীভাবে খুলে যায় আর অটোমেটিক সিস্টেমটা বন্ধ হয়ে যায়। তাই এখন তারা চাইলে ভেতরে থাকা টাকাগুলো কালেক্ট করতে পারবে, আর এই জন্যই এই লোকগুলো আরেক জিনিয়াস আইডিয়া কাজে লাগায়। তাদের জন্য এখানে আগে থেকেই ভ্যাকুয়াম টিউবের অপেক্ষা করছিল ফিশ আর স্যাম। এবার তারা সেই ভ্যাকুয়াম টিউবটি দিয়ে ভল্টের ভেতর থেকে টাকা বের করতে থাকে। এভাবে তারা অনেক টাকা বের করে নিয়ে ময়লার পলিথিনে টাকা ভরে নেয়। ভাই রে ভাই, কি লেভেলের হাইয়েস্ট প্ল্যান একবার চিন্তা করো। তবে এখানে তারা একটা গন্ডগোল পাকিয়ে ফেলে। ক্লায়েন্ট ভুলে ভ্যাকুয়ামটা রিভার্স করে দিয়েছিল, ফলে ভল্টের ভিতরে থাকা টাকা বের হওয়ার বদলে ভ্যাকুয়াম যন্ত্রটি উল্টো পথে বাতাস টানতে থাকে। তখন হঠাৎ করেই ক্লায়েন্টের নকল হাতটা টিউবের ভেতরে ঢুকে যায়, আর এই গন্ডগোলের ফলে ফিশ আর স্যামের সাথে একটা তর্ক শুরু হয়ে যায়। তবে জো আর জিমি তখন তাদেরকে থামিয়ে আসে। এরপর তারা টাকা ভর্তি ব্যাগগুলো ময়লার গাড়িতে লোড করে টানেল থেকে বের হতে শুরু করে। এদিকে ভল্টের গার্ডরা তাদের কিছু পাইপের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে। আসলে বিস্ফোরণের ধোঁয়া এই পাইপগুলোর ভেতর দিয়ে উপরে উঠে এসেছিল। তখন তারা ব্যাপারটা চেক করার জন্য 2জন লোককে পাঠায় এবং তাদের সামনে দিয়ে ফিশ আর স্যাম টাকা ভর্তি ময়লা ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। গার্ডরা তাদেরকে দেখেও কোনো রকম সন্দেহ করে না। তারপর তারা হঠাৎ একটা রুম থেকে ধোঁয়া আসতে দেখে। তখন তারা দেখে যে রুমের ভেতর বসে একজন লোক সিগারেট টানছে, আর এই লোকটা ছিল জিমির বন্ধু আর্ল, যাকে সে রুমে ওয়ার্কারের ছদ্মবেশে ভিতরে নিয়েছিল। আর সে এখানে কিছুক্ষণ সেই গার্ডদের ব্যস্ত রাখে, আর সেই ফাঁকে জিমিরা টানেলের ভেতর থেকে বেরিয়ে আসে চেষ্টা করে। তবে একটা গেট তারা কিছুতেই খুলতে পারছিল না। এর মধ্যে আবার জিমি গার্ডদের চোখে পড়ে যায়। তখন তারা তাকে ওয়ার্কার হিসেবে জিজ্ঞেস করে যে কোথাও সে ধোঁয়ার স্মেল পেয়েছে কিনা। জিমি তখন বলে যে সে এমন করে কোনো স্মেল পায়নি। তখন গার্ডরা তাকে যেতে দেয়। তখন সে জো এবং তার ভাইদের ওই গেটটা খুলতে সাহায্য করে। অবশেষে তারা ময়লার গাড়ি ভর্তি টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর জো আর ক্লাইড আবারও বাকি টাকাগুলো আনার জন্য বেসমেন্টে যায়। এভাবে তারা ভল্টটিকে পুরো খালি করে দিয়ে বেরিয়ে আসে। ফিরে আসার সময় তারা পাইপগুলো মেরামত করে আগের মতো করে দেয়। এবার জিমি তার গাড়িতে সব টাকা ব্যাগগুলোকে লোড করতে থাকে। এদিকে ক্লাইড আর জো এর সাথেই হঠাৎ ম্যাক্স নামে সেই লোকটা দেখা হয়ে যায়। এই লোকটার সাথে কিন্তু কিছুদিন আগে ক্লাইডের ফাইট হয়েছিল। এবার বাগে পেয়ে সে ইচ্ছে মতো কেলিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন বাইরে অপেক্ষা করতে থাকা মেলি তাদেরকে পিক আপ করে নেয়, আর জিমি সরাসরি তার মেয়ের গানের কম্পিটিশন দেখার জন্য রওনা দেয়। এদিকে জেলের সেই কয়েদিরা তখন জেলের ভিতরে সবকিছু অবরোধ করে রেখেছিল। এবার তারা একটা ডাস্টবিনে আগুন লাগিয়ে ফায়ার অ্যালার্ম বাজানোর ব্যবস্থা করে ফেলে, আর জেল কর্মীদের পক্ষও সেই অ্যালার্ম শুনে ফায়ার সার্ভিস ডেকে আনে। এবং ঠিক এইটাই ছিল জিমির প্ল্যানের বড় অংশ। তার প্ল্যান অনুযায়ী ফায়ার সার্ভিস ডাকা হলে জো আর ক্লাইড ফায়ার সার্ভিসের গাড়িতে উঠে পড়ে। তারপর তারা সেই গাড়িতে করে জেলে পৌঁছায়, আর ফায়ার সার্ভিস কর্মীরা এসে দেখে স্রেফ ডাস্টবিনের একটা ছোট্ট আগুনের জন্য তাদের ডাকা হয়েছে। এই ফাঁকে জো আর ক্লাইড তাদের ড্রেস বদলে নিয়ে সাধারণ কয়েদিদের সাথে বসে যায়। অন্যদিকে জিমি তার মেয়ের গানের অনুষ্ঠানে ততক্ষণে পৌঁছে গিয়েছিল। স্যান্ডি কিন্তু এই অনুষ্ঠানে অন্য একটা গান গাওয়ার কথা ছিল, তবে সে জিমিকে দেখে তার প্রিয় গানটাই গাইতে শুরু করে, কেননা সে তার বাবাকে অনেক বেশি ভালোবাসতো। ছোট্ট স্যান্ডি এই গানটা শুনে অডিয়েন্সও তার সাথে সাথে গান গাইতে শুরু করে, আর ফাইনালি সে এই কম্পিটিশনটা জিতে যায়। এরপর জিমি তাকে তার মায়ের সাথে যেতে দেয়, আর সে নিজে একটা অদ্ভুত কাণ্ড করে বসে। যে টাকাটা তারা হাইয়েস্ট থেকে পেয়েছিল তার বেশিরভাগই সে একটা গ্যাস স্টেশনের সামনে রেখে আসে।
তারপর সে একটা অপরিচিত নাম্বার থেকে পুলিশকে ফোন করে সেই স্টেশনের ঠিকানা দিয়ে দেয়। এবার পুলিশ এসে সেখান থেকে ওই টাকাগুলো উদ্ধার করে ফেলে। তার চুরি করা টাকার বেশিরভাগই জিমি তাদেরকে ফেরত দিয়ে দেয়। কিন্তু এই কাজটা সে কেন করলো? আসলে এমনটা সে এই কারণে করেছে যাতে রেসের আয়োজকরা টাকা ফেরত পেয়ে খুশি হয়ে যায়, যার ফলে তারা হয়তো এই ব্যাপারটা নিয়ে বেশি জলঘোলা করবে না। কিন্তু তবুও FBI এই ঘটনার ইনভেস্টিগেশনের দায়িত্ব নেয়। FBI এজেন্ট সারা এই ঘটনার সাথে সম্পর্কিত সবকিছু খতিয়ে দেখতে থাকে। তখন ক্লাইডের হাতে মার খেয়ে হসপিটালে ভর্তি হওয়া ম্যাক্সের সাথে তারা দেখা করে। সে তাকে জানায় যে ঘটনার দিন ক্লাইডের সাথে তার মারামারি হয়েছিল। ক্লাইডকে সে চিনতে পারলেও জোকে সে চিনতে পারেনি, কিন্তু সে জোর দিয়ে বলে যে এরাই হলো আসল চোর। তার টিমের ড্রাইভার ডেটন এই ঘটনার সাক্ষী দিতে পারবে বলে সে জানায়। কিন্তু ডেটন FBI এর কাছে এমন কিছু দেখার কথা পুরোপুরি অস্বীকার করে। সে জানায় যে ওই দিন সে ম্যাক্সের সাথে টানেলে ছিল না। আসলে সেদিন রেস কার ক্র্যাশ হওয়ার পর ম্যাক্স আর ডেটনের মধ্যে প্রচুর ঝগড়া হয়েছিল। এই ঘটনার পর ডেটন তার টিম ছেড়ে চলে যায়, আর সেও ম্যাক্সকে একটা শিক্ষা দেওয়ার জন্য FBI এর কাছে কিছুই বলে না। উল্টো ম্যাক্স মার খাওয়াতে সে বেশ খুশি হয়েছিল। তবুও এজেন্ট এই জেল ছাড়া ক্লাইড জো এর ব্যাপারে খোঁজ নিতে থাকে। তখন সে জানতে পারে যে কিছুদিন আগে ক্লাইড আর জিমি জো এর সাথে জেলে দেখা করতে এসেছিল, আর তার কিছুদিন পরে এই ক্লাইডও তার ক্রাশের জন্য জেলে ঢোকে। এই সব ব্যাপারগুলো পয়েন্টে মিলে গেলে সারা তখন জেল ওয়ার্ডেনের সাথে কথা বলে। তবে ওয়ার্ডেনের মনে কোনো সন্দেহ ছিল না, কারণ ক্রিমিনালদের বন্ধু বান্ধব এখানে হরহামেশাই তাদের সাথে দেখা করতে আসে। এছাড়াও তাদের নিজেদেরও ক্রাইম করে জেলে ঢোকার ব্যাপারটা একটা নর্মাল কিছু। ওইদিকে 3 মাস পর ক্লাইড জেল থেকে মুক্তি পায়। তারপর সে নিজের ঘরে ফিরে সে একটা টাকা ভর্তি ব্রিফকেস আবিষ্কার করে। অর্থাৎ জিমি কিন্তু পুরো টাকাটাই পুলিশকে ফেরত দেয়নি, সে এই টাকাটার কিছু অংশ নিজের আর ক্লাইডের জন্য রেখেছিল। এদিকে জেলের ওয়ার্ডেন এবার নিজেই জোকে জিজ্ঞাসাবাদ করে, এমনকি সে শতটা বের করার জন্য তার পিঠে কষে লাথি দেয়। কিন্তু লাথি ঝাঁটা খেয়েও জো তার মুখ খোলে না, ফলে এই কেসে ধোঁয়াশা রয়ে যায়। আর এদিকে এজেন্ট সারা এবার শার্লট মোড স্পিডওয়ে প্রেসিডেন্টের সাথেও কথা বলে। সব প্রেসিডেন্ট ওর টাকা ফেরত পেয়েছিল বলে বেশ খুশি ছিল। তার উপর যে টাকা জিমি ফেরত দেয়নি সেটা ইন্স্যুরেন্স থেকে তারা পেয়ে গেছে, ফলে তার কোনো লসই হয়নি। মাঝখান থেকে জিমি কিছু টাকা স্রেফ মেরেই দিয়েছে। তাই সব পক্ষ খুশি থাকায় মামলা বেশি দূর গড়ায় না। তাছাড়া এজেন্টরা জিমির ব্যাপারেও খোঁজ নিয়ে দেখে যে ডাকাতের দিনে তো সে তার মেয়ের গানের অনুষ্ঠানে ছিল, যার ফলে কারো বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় 6 মাস পরেই এই কেসকে ক্লোজ করে দেওয়া হয়। এখানে জিমি যদি পুরো টাকাটাই রেখে দিত তবে এই কেস কিন্তু কখনো চাপা পড়তো না। সারা জীবন তাকে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে হতো। কাজেই বুঝতে পারছো যে সে টাকাটা কেন ফেরত দিয়েছিল। তার এই মাস্টার মাইন্ড লেভেলের প্ল্যানের মাধ্যমে কিছু টাকা মেরে দিয়েও সে বহাল তবিয়তে থাকে। অন্যদিকে 6 মাস পর জো জেল থেকে মুক্তি পেয়ে যায়। তারপর সে ক্লাইডের সাথে দেখা করে। সে ভেবেছিল যে জিমি হয়তো পুরো টাকাটাই ফেরত দিয়ে দিয়েছে, তাই সে তার সঙ্গীদের সাথে কথা বলতে চায়, কারণ তার ভাগের টাকাটাকে দেওয়া হয়নি। তবে ক্লাইড তাকে জানায় যে জিমি তার মেয়ের কাছাকাছি থাকার জন্য অন্য শহরে চলে গেছে, তাই সেও হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। তবে এর একদিন পরেই হঠাৎ কেউ একজন তার দরজায় কড়া নাড়ে। তখন সে বাইরে এসে কাউকে দেখতে পায় না, তবে বাড়ির বারান্দায় একটা শাবল পড়ে থাকতে দেখে। সে প্রথমে সে ব্যাপারটাকে গুরুত্ব না দিলে উপরে সেই শাবল দিয়ে বাড়ির উঠোনের কাছে যায়, আর ওখানে গিয়ে দেখে বাগানটা কিছুক্ষণ আগে খোঁড়া হয়েছে। তারপর সে ওই জায়গাটা খুঁড়তে শুরু করে, আর এবার সে সেখানে টাকা ভর্তি একটা ব্যাগ খুঁজে পায়। অর্থাৎ জিমি কিন্তু তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। শুধু তাই নয়, এই হাইস্টের যারা তাকে সাহায্য করেছিল তাদের সবার কাছেই সে পেমেন্ট পৌঁছে দেয়। জোর মতন তার 2 ভাইও নিজের ভাগে টাকা পেয়ে যায়। আর সেই সিলভিয়া নামের মেয়েটা তার ভ্রাম্যমাণ হসপিটালের জন্য বড় অঙ্কের ডোনেশন পায়। এই ডোনেশনটা যে জিমি পাঠিয়েছে তা তোমরা বুঝতে পারছো। এছাড়াও সেই ওয়ার্কার যাকে তারা কেক পাঠিয়েছিল তাকেও জিমি একটা টাকার অংশ পাঠায়। এভাবে সবাইকে খুশি করার পর তারা সবাই মিলে ক্লাইডের বাড়ি ড্রিঙ্ক করতে আসে। ততদিনে জিমি আর সিলভিয়ার মধ্যে একটা রিলেশনশিপ গড়ে ওঠে। অন্যদিকে মেলি আর জো একে অপরের ক্লোজ হতে থাকে। তবে সবকিছুর মাঝে হঠাৎ বারে এসে হাজির হয় এই এজেন্ট সারা। তবে ক্লাইড কিন্তু তাকে চিনতে না পেরে ড্রিঙ্ক সার্ভ করে। তো এখানে বুঝতেই পারছো যে এত সহজে তাদের পিছু FBI ছাড়বে না। তো ফাইনালি ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটা এখানে শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মাস্টার মাইন্ড হাইস্ট স্টোরি। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিও, কমেন্টে জানাও কোন পার্টটা সবচেয়ে বেশি মাথা ঘুরিয়ে দিয়েছে। আর এমন ইউনিক মুভি এক্সপ্লানেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল সিলেক্ট করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।